নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের একটা পেজে পোস্ট করা হয়েছে রোহিত শর্মাকে নিয়ে। রোহিত শর্মা দেখছি ফিন অ্যালেনকে নিয়ে বেশ মুগ্ধ হয়েছে, ফিন অ্যালেনকে নিয়ে প্রশংসা করছে। টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ফিন অ্যালেন যেই সেঞ্চুরিটা করলো, 33 বলে সেঞ্চুরি, রেকর্ড ভেঙেছিলেন দ্য গ্রেট রোহিত শর্মার। এই রোহিত শর্মা কিন্তু সেই ইনিংসটা দেখার পরে অনেক মুগ্ধ হয়েছেন এবং প্রশংসা করছেন। রোহিত শর্মা বলছেন এই টি20 ফরম্যাটটা এমন একটা ফরম্যাট যেখানে একটু চালাকির সাথে ব্যাটিং করতে হয়, আর সেই চালাকির প্রমাণ কিন্তু ফিন অ্যালেন দিয়েছে। সেই ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং মেসেজ ক্লিয়ার ছিল। সে প্রথম থেকেই ভেবে এসেছিল যে আমি অ্যাটাকিং খেলবো, এই পার নয় ওই পার, আর ওরকম করেই ব্যাটিং করেছে। দেখো, ইডেন গার্ডেনের যা পিচ, আমার মনে হয় ফিন অ্যালেনকে বেশি ফেভার করবে। তবে এই ইডেন গার্ডেনে কিন্তু রোহিত শর্মারও ভালো ভালো নক রয়েছে। আইপিএল ছাড়া দেশের জার্সিতেও ভালো ভালো কটা ইনিংস রয়েছে। ইডেন গার্ডেনের পিচ সম্বন্ধে রোহিত শর্মারও জ্ঞান রয়েছে এবং সেই জায়গাতে ফিন অ্যালেন যেই ট্রাস্ট করে খেলছিল বাউন্সকে, রোহিত শর্মা কিন্তু একটু পেস একটু বাউন্স খেলতে পছন্দ করেন এবং সেই জায়গাতে ফিন অ্যালেনও কিন্তু সেই টাইপের একটু ব্যাটসম্যান যে একটু বাউন্স একটু পেস খেলতে ভালোবাসে। অ্যাজ এ বোলার তাকে কিন্তু পেস কম দিতে হবে এবং সেই জায়গাতে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের যে ম্যাচ ওয়ানখেড়ে স্টেডিয়ামে, সেই পিচেও কিন্তু ফিন অ্যালেন এনজয় করবে। ফিন অ্যালেন সেখানকার পিচটাকেও এনজয় করবে। লাল মাঠের পিচ আমরা জানি একটু হেভি বাউন্স, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। সেকেন্ড সেমিফাইনালে আমরা দেখেছিলাম ভারতীয় দল 253 রান করেছিল এবং সেই চেষ্টা করতে গিয়ে কিন্তু ইংল্যান্ড 7 রানে হেরেছিল। অর্থাৎ পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, খুব একটা চেঞ্জ আমরা দেখতে পারবো না। এবং সেই পিচে কলকাতা বনাম মুম্বাইয়ের ম্যাচ, যদিও মুম্বাই একটু এগিয়ে থাকবে, মুম্বাইয়ের ব্যাটিংটা একটু বেশি স্ট্রং কলকাতা নাইট রাইডার্সের তুলনায় এবং বোলিংটাও কিন্তু যথেষ্ট স্ট্রং মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে কলকাতা নাইট রাইডার্সের একটা প্লেয়ারই যথেষ্ট, সেটা হচ্ছে ফিন অ্যালেন। ফিন অ্যালেন যদি দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে তো আর কোনো প্রশ্নই আসে না, কলকাতা নাইট রাইডার্স অনায়াসে জিতে যাবে। যদি ফিন অ্যালেন সেরকমভাবে 10-12 ওভার খেলে দিতে পারে, তাহলে ওই 10-12 ওভারে কিন্তু 120-130 রান করে দিলে কলকাতা নাইট রাইডার্স সেই জায়গাতে মোমেন্টাম পেয়ে যাবে। দেন তোমার ক্যামেরন গ্রিন আছে, দেন তোমার রিঙ্কু সিং, রমনদীপ সিংকে দিয়ে তুমি ফিনিশ করাতে পারবে। তো মোদ্দা কথা হচ্ছে ইডেন গার্ডেন্স এবং ওয়ানখেড়ে, এই দুটো পিচের মধ্যে খুব একটা পার্থক্য আমি দেখতে পারছি না। দুটো পিচই কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। আমি বলবো নিউট্রাল ভেন্যুগুলোতে যখন ফিন অ্যালেন যাবে, যেমন ধরো চেপক, একানা স্টেডিয়াম, লখনৌয়ের একানা স্টেডিয়াম, এই পিচগুলোতে যখন খেলবে, কিংবা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যে পিচে একটু বাউন্স কম একটু স্পিন ভালো আসে, সেই পিচে কিন্তু ফিন অ্যালেন শুরুতে একটু অসুবিধা বোধ করতে পারে। এবং বাকি তুমি যদি ইডেন গার্ডেন্সে যাও, ওয়ানখেড়েতে যাও এবং হায়দ্রাবাদের পিচে যাও, সেখানে আবার একটু বাউন্স আমরা দেখতে পাই, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ দেখতে পাই, সেই জায়গাতে কিন্তু ফিন অ্যালেন এনজয় করবে। আর শুধুমাত্র ফিন অ্যালেনকে নিয়ে বললেই চলে না, ফিন অ্যালেনকে ছাড়া কিন্তু ক্যামেরন গ্রিনেরও কিন্তু এবারে কাঁধে প্রচণ্ড দায়িত্ব রয়েছে। এক তো তাকে 3 নম্বরে ভালো করে ব্যাটিং করতে হবে, দ্বিতীয়ত ভালো করে 3টে ওভার বলও করতে হবে। তো সেই আলাদা চাপ রয়েছে ক্যামেরন গ্রিনের উপরে। ক্যামেরন গ্রিন ওয়ানখেড়ে স্টেডিয়ামে খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, তো সেক্ষেত্রে সে জানে পিচ কিরকম হবে, বাউন্স থাকবে এবং সেই জায়গাতে সে বোলিং করেও আনন্দ পাবে, ব্যাটিং করেও এনজয় করতে পারবে। তো সেই জায়গাতে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের বেশি অসুবিধা হবে না এই পিচে। এবং তার সঙ্গে আমরা রোবম্যান পাওয়েলকে নিয়ে আলোচনা করতে ভুলেই গিয়েছিলাম। প্রথম ম্যাচে কি রোবম্যান পাওয়েল খেলতে পারে? টিম সাইফর্ডকে যদি বসিয়ে রোবম্যান পাওয়েলকে খেলায়, এই ওয়ানখেড়ে পিচে কিন্তু রোবম্যান পাওয়েলও ভালো খেলবে এবং তার পারফরমেন্সও আমরা দেখেছি ওয়ানখেড়ে স্টেডিয়ামে ভালো করে এসছে। এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে ড্যারিয়ান স্যামি তাকে 4 নম্বরে একটা নতুন পজিশনে ব্যাট করেছে। সেই জায়গাতে কি কলকাতা নাইট রাইডার্সের 5 নম্বরে এসে ব্যাটিং করে দিতে পারবে? এটাও একটা বড় প্রশ্ন কেকেআর ফ্যান্সদের মধ্যে, যে রোবম্যান পাওয়েলকে দিকে শুরু করা যেতে পারে। একদিকে কেকেআর ফ্যান্সরা বলছে যে টিম সাইফর্ডকে কিভাবে দলে নিয়ে আসতে হবে, উল্টো দিকে কিন্তু মাথিসা পাথিরানার ইনজুরি থেকে মাথিসা পাথিরানা কিভাবে কামব্যাক করবে সেই আশায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স রয়েছে। তো মজার বিষয় এটা যে কলকাতা নাইট রাইডার্স কোন 4 জন বিদেশিকে খেলাবে। দেখো, আমি এখানে একটা কথাই বলবো যে আমাদের ক্যামেরন গ্রিন, সুনীল নারিন আর ফিন অ্যালেন, এই 3 জন পুরো পাকাপোক্ত রয়েছে। এবারে হচ্ছে 4 নম্বর বিদেশে কে হবে, সেই জায়গাতে মাথিসা পাথিরানা, টিম সাইফর্ড এবং রোবম্যান পাওয়েল রয়েছে। দেখো, আমার মনে হয় শুরুতে আমরা মাথিসা পাথিরানাকে মিস করতে চলেছি এবং সেই জায়গাতে প্রথম দিকে আমরা বলেছিলাম যে টিম সাইফর্ডকে দিয়ে স্টার্ট করতে পারে। এক্ষেত্রে আমি বলবো টিম সাইফর্ডকে যদি তারা প্রথম দিকে না স্টার্ট করায়, সেই জায়গাতে আমি বলবো রোবম্যান পাওয়েলকে 5 নম্বরে ব্যাটিং করাক। রোবম্যান পাওয়েল 4 নম্বরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং করে এসছে, তো এক ধাপ নিচে নামিয়ে 5 নম্বরে যদি ব্যাটিং করায় এবং প্রথম দিকে যদি শুরুতে তোমার ফিন অ্যালেন এবং সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করায়, দুটো ডিস্ট্রাকটিভ ওপেনার এবং দুটো ব্যাটসম্যানের মধ্যে যদি একটা ব্যাটসম্যান আউট হয়ে যায়, সেই জায়গাতে 3 নম্বরে আজিঙ্কে রাহানে খেলাটাকে ধরতে পারবে। দেন তোমার 4 নম্বরে ক্যামেরন গ্রিন,
5 নম্বরে রোবম্যান পাভেল, 6 নম্বরে তেজস্বী সিং, 7 নম্বরে রিঙ্কু, কিংবা 6 রিঙ্কুকে দিয়ে 7 নম্বরে তেজস্বীকে দিয়ে ট্রাই করতে পারো। এরকম কিছু এক্সপেরিমেন্ট করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে প্রথম দিকে। তারপরে যখন একটু সময় এগোবে, আইপিএল মরশুম এগোবে, তখন আমরা কলকাতা নাইট রাইডার্সের পুরো বেস্ট 11টা দেখতে পারবো পারফরমেন্স ওয়াইজ। আমরা ফিন অ্যালেনকে নিয়ে এত মেতে রয়েছে, দেখা গেল ফিন অ্যালেন পারফরমেন্সই করতে পারছে না। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল আর আইপিএল এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ইন্টারন্যাশনালে সবাই একটু সিরিয়াস থাকে এবং আইপিএল এ একটু সবাই এক্সপেরিমেন্ট করে থাকে। তো সেই জায়গাতে হতেই পারে ফিন অ্যালেন দুর্দান্ত ফর্মে রয়েছে, তবে কিছু এক্সপেরিমেন্ট, কিছু ভুলভাল শট খেলতে গিয়ে বারংবার যদি ফ্লপ চলে যায়, সেক্ষেত্রে সেটা আমরা মেনে নিতে পারবো না। মানে এত হাই ফিন অ্যালেনকে নিয়ে ফিন অ্যালেন যদি ফ্লপ চলে যায়, সেটা তো আমাদের জন্য একদমই খারাপ হবে। বাকি প্লেয়ারদের নিয়ে আমাদের হাইপ রয়েছে। যখন তোমার ক্যামেরন গ্রিন আসলো, ক্যামেরন গ্রিন একটা হিউজ অ্যামাউন্টে যখন কলকাতা নাইট রাইডার্স নিল, ক্যামেরন গ্রিনকে নিয়ে আমাদের হাইপ ছিল। আমরা অ্যাশেজের দিকে নজর রেখেছিলাম, আমরা ইন্টারন্যাশনাল খেলার দিকে নজর রেখেছিলাম। ইনফ্যাক্ট শুধু ক্যামেরন গ্রিন না, আমরা কলকাতা নাইট রাইডার্সের যতগুলো প্লেয়ার আছে তাদের দিকে আমরা নজর রেখেছিলাম, তারা কিরকম পারফরমেন্স করছে সেটার দিকে নজর রাখছিলাম। তো সেটা দেখার পরে আমার মনে হয় যে এত হাইপের কোনো দরকারই হয় না। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল আর হচ্ছে আইপিএল এর মধ্যে তফাৎ তো রয়েছে। ইন্টারন্যাশনাল যেটা বললাম সিরিয়াস খেলে সবাই, আর তোমার আইপিএলে একটু নতুন নতুন শট, একটু নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে যায়, সেই জায়গাতে কিন্তু ফাঁসার সম্ভাবনাটা রয়েছে। তো এমন না যে মুম্বাই ইন্ডিয়ান্সের দল কলকাতা নাইট রাইডার্স তুলনায় বেশি শক্তিশালী বলে আমরা কলকাতা নাইট রাইডার্সকে একটু কম ভাববো, এমনটা কিন্তু না। কলকাতা নাইট রাইডার্সের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কেন চ্যাম্পিয়ন হওয়ার। তবে প্লেয়ারদেরকে পারফর্ম করতে হবে। এই প্লেয়ারদের থেকেও কিন্তু আমরা এক্সপেকটেশন রাখবো। যতই তোমার দলটা একটু উইক হয়ে যাক না কেন, দেখো নতুন নতুন প্লেয়ারদের উপর যত এক্সপেকটেশন রাখবো। এই সিজনে হয়তো কলকাতা নাইট রাইডার্স 4th ফিনিশ করলো, কোয়ালিফাই করে এলিমিনেটরে গিয়ে হেরে গেল। তারপরের সিজনে আমরা একটু বেটার চাইবো, আমরা চাইবো কোয়ালিফায়ার খেলুক, ফাইনাল খেলুক, দেন তোমার চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল তৈরি হয়ে যাওয়ার পরে, একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেলে কিন্তু দল পুরোপুরি তৈরি হয়ে যাবে। যেমনটা আমরা চেন্নাই সুপার কিংকে দেখেছি। চেন্নাই সুপার কিং কিন্তু সেরকম দল পরিবর্তন করে না। চেন্নাই সুপার কিং, মুম্বাই ইন্ডিয়ান্স, এরা নিজেদের দলের মধ্যেই সীমাবদ্ধতা থাকে। তো সেই জায়গাতে আমি বলবো কেকেআরকে কিছু শেখা উচিত অন্যান্য দল থেকে। তো বাকি এতটুকুই আলোচনা ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো পরবর্তী আবারও আইপিএল টিম নিয়ে আলোচনা করবো। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই। টাটা।